নীল চিরকুট পর্ব 17। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌশিন পারভিন। বারান্দার গ্রিলে লেপ্টে থাকা লতানো গাছটির নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফুটে থাকা গাছটির নাম কি হতে পারে ভাবতেও ইচ্ছা করছে না তার। কুঞ্জলতা, মাধবীলতা না তরুলতা টাইপ কিছু হবে নিশ্চয়ই। হলে হোক, ফুল গাছের নাম নিয়ে নম্রতার তেমন কোনো মাথা ব্যথা নেই। নাম নিয়ে ফুল বিবেচনা করা বোকামো। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতেই হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলই সুন্দর হয়, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। এই যে রেড স্পাইডার লিলি নামের ফুলটির আরেকটার অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য, ফুলের মতো সজীব প্রাণবন্ত একটি উদ্ভিদের নাম এমন বিদঘুটে কেন হবে? ফুলের নাম শুনে যদি চোখের সামনে ফ্যাকাশে ভয়ঙ্কর মৃতদেহের ছবি ভেসে ওঠে তাহলে তো চলবে না। ফুলের নাম হবে স্নিগ্ধ, আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশ ফাঁসের জনকে ধরে এনে বলে, ইউ রিয়েলি নিড টু ইমপ্রুভ ইয়োর কনসেন্স ডাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনে সব ইচ্ছে পূরণ করার জন্য হয় না, কিছু ইচ্ছে শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার এই ইচ্ছেটাও তাই। সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতা নেই। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙুল ছোঁয়ালো, সাথে সাথেই মসৃণ শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুয়। ফুলগুলো কি অদ্ভুত লাল! নম্রতার মাথাতে চট করেই কড়া নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তেই এই অপরিচিত ফুলটির নাম ঠিক ফেলল না নম্রতা। আজ থেকে এই ফুলের নাম হবে রক্ত ফুল, ব্লাড ফ্লাওয়ার। এই ফুলের নাম শুনতেই চোখে ভাসবে থোকা থোকা তাজা রক্ত। নম্রতার উলট পালট চিন্তার মাঝেই আর্তনাদ করে উঠল একজোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। নিকষ কালো অন্ধকারে তিনতলার ওপর থেকে কুকুরের অবস্থান টের পাওয়ার কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কেন এক গোপন কষ্টে নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা ওই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয়ই আছে, নয়তো তাদের আর্তনাদে অন্ধকারটা আরও একটু বিষণ্ণ আর গাঢ় লাগছে কেন নম্রতার বুক ছিঁড়ে বেরিয়ে এলো আরও একটি দীর্ঘশ্বাস। হলের পাশে ঝোপের মাথার দুই একটা ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে। নম্রতা বিষণ্ণ চোখে তাদেরকে হঠাৎই আকাশ থেকে খসে পড়া জীবন্ত তারা বলে বোধ হচ্ছে। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছিটানো তারক ফুলের মালা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে রাজ্যের কান্না। বেশ কিছুক্ষণ চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো তার আর বাঁচতে ইচ্ছে করছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। এবার তার বিশ্রাম চাই, আদর মাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবারও ডেকে উঠল সেই জোড়া কুকুরের দল। নম্রতার চোখ নামিয়ে আবারও নিচে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12টা ঘন্টা বাজল। সেই সাথে বাজল মৃদু মেসেজ টুং। নম্রতা ক্লান্ত চোখে ফোনের দিকে তাকাতেই চোখে মুখে বিস্ময় খেয়ে গেল। নোটিফিকেশনে আরফান আলম নামটা চোখে পড়তে নিজ দায়িত্বে কুঁচকে গেল ভ্রু। আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উল্টোপাল্টা মেসেজের পর আরফান যেচে পড়ে নখ দিয়েছে ভাবতে বিস্ময় ছড়িয়ে পড়ল নম্রতার চোখে মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেশ রয়ে শয়ে উত্তর দিল, ঠিক আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আরফানের এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না নম্রতা। কি বলবে, কি বলা যায়? এসব ভাবতে ভাবতেই আরফান লিখল, আপনাকে ওই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতেই ব্যক্তিগত মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি এগেইন। নম্রতা নিজের মনে হাসল। হুট করে প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন তাই না?
মেসেজ সিন হলো, কিন্তু উত্তর এলো না। নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো। তাড়াহুড়ো করে লিখলো, সরি, এভাবে আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। ইটস ওকে। প্রশ্নটা অতটাও ব্যক্তিগত ছিল না। তাকে আমি ভীষণ নয়, হয়তো তার থেকেও বেশি ভালোবাসি। এই জন্য তার বরাদ্দ সময়টুকু এক বিন্দুও অন্য কাউকে দিতে সাহস পাই না, পাছে রেগে যাই বা কষ্ট পাই। বয়োজ্যেষ্ঠরা বলে মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে ভস্ম হতে চাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়ে চড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা এত অদ্ভুত কেন? ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনেও এত সুখ সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে, আবার সেই মনই মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে, বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসা, ভালোবাসাবাসীর মানুষগুলো। এই আশ্চর্য, কি এই নিয়ম, কি আশ্চর্য এই মন। নম্রতা ছোট্ট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যা নয়। মেয়েদের রাগ সত্যিই সাংঘাতিক, তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। ওপাশ থেকে উত্তর এলো, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনিই একমাত্র নারী যার রাগের পেছনে কোনো কারণের প্রয়োজন হয় না, অযথা রণচণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজে কপাল কুঁচকে গেল নম্রতার। বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে কি? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নখ দিয়েছেন আমায়? আরফান যেন বেশ বিস্মিত হলো। বলল, ঝগড়া? আর আমি ঝগড়া করি না, সত্যটা বললাম। ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। নম্রতা ফুঁসে উঠে বলল, আপনি অসহ্য একটা মানুষ। আমি কখনোই অযথা ঝগড়া করি না। আপনি সেই কালপিট যে প্রথম থেকে আমায় বিরক্ত করছেন। ওসব ছাড়ুন, অনধিকার চর্চা না হলে একটা কথা বলি, নিশাদকে ভালোবেসে খুব একটা সুখী আপনি হবেন না। আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ থেকে বেশ অবাক হলো নম্রতা। লিখল, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময় দিলেন না। আর নিশাদে কি সমস্যা আপনার? কোনোভাবে আপনি ভিলেন হওয়ার চেষ্টা করছেন না তো? এমনও হতে পারে নিশাদের বিয়েটির কথা আদেও হচ্ছেই না, অযথা আপনি বাংলা সিনেমার মতো ভিলেন হয়ে কথা বাড়াচ্ছেন। সবসময় উল্টো বোঝাটা নিশ্চয়ই আপনার জন্মগত রোগ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কী লাভ? আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। বলার পর বুঝতে পারছি বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফেজ। মেসেজটা সেন্ড করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। পুরো ব্যাপারটিই ঘটল নিঃশব্দে। কোথাও কোনো রূপ শব্দ হলো না। ফোনের কোনো প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হলো না। ঘরের পরিবেশ রইল আগের মতো স্নিগ্ধ, নিস্তব্ধ, শীতল। হুট করে রেগে যাওয়ার স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফানের। কিন্তু এখন রাগ লাগছে। নিজের ওপর প্রচণ্ড রেগে মাথা ফেটে যাচ্ছে। বিকেলে মেয়েটির এহেন দুর্দশা দেখে সত্যি খুব মায়া হচ্ছিল আরফানের। তাই ভেবেছিল মেয়েটাকে একটু সাবধান করা যেতে পারে। কতই আর বয়স হবে মেয়েটার, 22 অথবা 23। কিন্তু মেয়েটা তো ধনী লঙ্কা, এখানে ধানি লঙ্কা হবে, ঠিক আছে, ধানি লঙ্কা। সবসময় উলট পালট এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফানের ভাবনার মাঝেই মেসেজ টুং বাজলো, নম্রতার মেসেজ। আল্লাহ হাফেজ, পরে বলুন। আগে আপনার বন্ধুর নাম্বারটা দিন, তাহলেই বুঝবো আপনি স্টোরি ক্রিয়েট করছেন কি না। নম্রতার মেসেজে আবারও মেজাজ চটে গেল আরফানের। স্টোরি ক্রিয়েট করছে মানে কি? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফানের রাগের পারদ তরতর করে বাড়ছে। নম্রতার আইডিকে ইগনোর রেখে দিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই উদ্ভট মেয়েকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়। আরফান কখনই বোকাদের দলে পড়ে না, ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল। কাজে মন বসছে না। মেজাজ খারাপ ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিল এই উদ্ভট ঝামেলাপূর্ব মেয়েটির সাথে কথা বলা তো দূর, তাকে নিয়ে একরক্তিও ভাববে না।
বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলিয়ে ফেলে, শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না। কিন্তু আরফান পারে, তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অতি অদ্ভুত মেয়েটির সাথে যে আরফানের ভবিষ্যৎকালে কোনোরূপ কথা হবে না, তাতে আরফান মোটামুটি চিন্তিতহীন নিশ্চিত বা চিন্তহীন আর কি হবে এটা। শহরে দিগন্ত নেই। ইট পাথরের আটা বিল্ডিংয়ের সারিগুলোকে দিগন্ত বলা যায় কিনা বুঝতে পারছে না নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ, অন্যমনস্ক মনে গিটারের তারে উলটপালট সুর তুলে দিগন্ত বিষয়ক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। 2 দিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার। জেলা জাজের মেয়ে, বেতনের অঙ্কন বিরাট, মাসে 10,000 তো অবশ্যই, তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগে টিউশনিটা লুফে নিয়েও 2-3 মাথায় বিরক্ত ধরে গেছে তার। কী সব অদ্ভুত প্রশ্নে মাথায় খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎ বলছে ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়, দিগন্ত বিস্তৃত শহরের মাঠ হয় না কেন? এই ধরনের পূর্ব দিগন্তের সূর্য উঠছে। ঢাকা শহরের বিরাট বিল্ডিংয়ের পেছন থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত, নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থমথম খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন, বিষয়টা এভাবে ভেবে দেখেনি নাদিম। সাইকোলজির স্টুডেন্টদের দিগন্ত নিয়ে অত ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত, তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগের ছাত্রদের হলেও হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে, ইংরেজি পড়িয়ে চলে আসবে, সেখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যায় না। নাদিমের শতভাগ ধারণা মেয়েটা ইচ্ছে করে নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুচকো মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকের মেয়েদের এই এক সমস্যা, এরা অন্যকে বিব্রত করে আলাদা একটা মজা পায়, যা মধ্যবিত্ত ঘরের মেয়েরা করে না। নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চা স্টলের সামনে এসে দাঁড়ালো রঞ্জন। গরমে ফর্সা, রংটাও টকটকে লাল হয়ে উঠেছে। পাতলা ঠোঁটজোড়া কিশোরী মেয়েদের মতো হাতে আঁকা, সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঞ্জনের মতো এমন সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে। রূপকথা রাজকুমারগুলো হয়তো রঞ্জনের মতোই হয়ে থাকবে। নাদিম হঠাৎই হেসে উঠে বলল, শালা, তোরে মাঝে মাঝে মাইরা মনে হয় আমার। সরি, এটা মাইয়া হবে, ওখানে যেহেতু মিস্টেক আছে এরকম হবে। শালা, তোরে মাঝে মাঝে মাইয়া মনে হয় আমার। তুই সত্যি পোলা তো? প্রুফ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। দেখা। রঞ্জনের সুন্দর ভ্রুজোড়া কুঁচকে এলো। ভার্সিটিতে পা রাখতেই বন্ধুর এমন কথায় খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণেই রাগে লাল হয়ে বলল, একদম মুড খারাপ করবি না বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করতে চায় না। কথাটা বলে ডান পাশের বেঞ্চটাতে আরাম করে বসলো রঞ্জন। ঘন চুলগুলোতে হাত চালিয়ে বলল, মামা, 1 কাপ কড়া চা দাও তো, সঙ্গে 2টা বিস্কুট। তুই নাস্তা করছিস? নাদিম গিটারে নিরন্ত বাজনা বাজিয়ে সুর তুলে বলল, পকেটে টাকা নাই মামা। ও মামা রে, পকেটে টাকা নাই আমার। ও মামা। রঞ্জন হেসে ফেলল। 1 কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো। কপাল কুঁচকে বলল, অনন্ত, নম্রতা, ওরা সব কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল, বাল পড়ছে ও. নাদিমের কথা শেষ হওয়ার আগেই কথা থেকে ছুটে এলো ছোঁয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি, 1 পায়ে জুতো, অন্য পা খালি, ডান হাতে ব্যাগ আর বাম হাতে 1 পাটি ছেঁড়া জুতো। মোটা ফ্রেমের চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। ছোঁয়ার এমন অবস্থা ক্ষণিকের জন্য কথা বলতে ভুলে গেল রঞ্জন হতভম্ব চোখে তাকিয়ে রইল। ছোঁয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঞ্জন বিস্ফারিত চোখে চেয়ে প্রশ্ন করলো, এ কি হাল তোর? এই অবস্থা কেন? ছোঁয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতেই চোখে মুখ কুঁচকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলে উঠল নাদিম, এই তুই কেডাই? যা ভাগ। ইস কি বিশ্রী, আমার তো ঘেন্না পাচ্ছে। শেষ কথাটা অনেকটা ছোঁয়াকে নকল করে বলল নাদিম।
ছোঁয়া টলমলে চোখে একরাশ ক্রোধ নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যেই রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অনন্ত। বাইরা পার্ক করেই হতবিহল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটা কে? কথা বলেই মুখ টিপে হাসলো অনন্ত। তার সাথে হাসি ফুটল বাকি দুই জোড়া ঠোঁটেও। ছোঁয়ার রাগ যেন এবার আকাশ ছিল। মুখ ফুলিয়ে কাঠের বেঞ্চিতে বসতেই লাফিয়ে উঠল নাদিম। ওই, তুই আমার লগে বসবি না, তুই একটা অ্যালার্জি। আমি কোনো রূপ অ্যালার্জির পাশে বসতে চাই না। উঠ তুই, উঠ শালি। ছোঁয়ার চোখ মুখ দেখে মনে হলো সে যে কোনো সময় ভ্যাঁ করে কেঁদে দিবে। তার এমনিতেই মন খারাপ, তার ওপর বন্ধুদের ব্যবহারে সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছে করছে। 2-3 মিনিটের মাথায় নীরা আর নম্রতার যুক্ত হলো আড্ডায়। ছোঁয়াকে নিয়ে একটু আধটু চোখ টিপাটিপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। ছোঁয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই শাহবাগের বিশাল জ্যামে আটকে পড়েছিল তার বিশাল বাপের বিশাল পাজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর ছোঁয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অবধি আসতে পারবে। এটা আহামরি কঠিন কোনো কাজ নয়। এছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনা মতে গাড়ি থেকে নামলো ঠিক, কিন্তু কিছুক্ষণ চলার পরই বাঁধলো এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছিল এক পাগলি। তার বক্ষদেশ উন্মুক্ত। বাচ্চাটি তার ক্ষুধা নিবারণের ব্যস্ত। জনবহুল একটা জায়গায় এমন বিদঘুটে দৃশ্য দেখে চোখ মুখ কুঁচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র, তাতেই খেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখেই রাস্তার পাশ থেকে একটা ইঁট তুলে ধেয়ে এলো ছোঁয়ার পিছু। চেঁচিয়ে বলতে লাগলো, তুই তাকাইলি কেন? খাড়া, ছেমড়ি খাড়া। সেই সাথে মা বাপ তুলে অকথ্য গালি, যার বেশিরভাগই অর্থই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে পালিয়েছে ছোঁয়া। সেই দৌড়ানিতেই এক কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ চোখ মুখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎই হুহা করে হেসে উঠল সবাই। নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি করে হাসে। নীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। ছোঁয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবারও কান্না পাচ্ছে, যেন তেন কান্না নয়, কান্না করতে করতে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। হাসি শেষ করে ছোঁয়াকে ছোঁয়াকে রিক্সায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঞ্জন। রিক্সাওয়ালাকে সাবধানে চালাতে বলে নম্রতার দিকে প্রশ্ন ছুড়ল, তোর প্রেম কাহিনীর কি খবর জানেমান? নম্রতা হেসে ফেলে বলল, কুত্তা আবার জানেমান বললে মার খাবি। পরমূর্তি গম্ভীর হয়ে বলল, আমার প্রেম কাহিনী ঘন কুয়াশার ঝাপসা হয়ে আছে। সব কাহিনী নিশাত সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিশাত সাহেবের সাথে আমার কথা হওয়াটা খুবই জরুরি দোস্ত, কিন্তু ওই ডাক্তার তার নাম্বারটাই দিচ্ছে না, বেয়াদব ডাক্তার। রঞ্জন গম্ভীর মুখে বেঞ্চিটিতে বসলো। কপালে ভাঁজ গাঢ় হলো। অনন্ত প্রশ্ন ছুড়ল, কেন, কি বলে বেটাই? নাম্বার দিতে টাকা চাই? ধুর, টাকা চাইবে কেন? টাকা চাইলে তো হতোই। সমস্যাটা অন্য জায়গায়। ব্যাটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজে রিপ্লাই দিচ্ছে না, কিছু একটা কর দোস্ত। নাদিম এতক্ষণ গিটারটা বুকের ওপর রেখে বেঞ্চে লম্বালম্বিভাবে শুয়েছিল। নম্রতার কথায় উঠে বসলো। দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কী রে? শুধু রিপ্লাই নয়, ব্যাটা আরও অনেক কিছু দিবে। জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল 4 জোড়া প্রশ্নবিদ্ধি চোখ। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 17। পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।